শুরুতেই বলে নিচ্ছি, শেষ পর্যন্ত দেখলে আপনিও এই মুভির নায়িকাকে ভালোবেসে ফেলবেন। ভালোবাসা কেমন হয়, কিভাবে তা প্রকাশ করতে হয়, এই মুভি থেকে হয়তো সহজে আর কোথাও বোঝানো হয়েছে বলে আমার মনে হয় না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতেই দেখা যায় নদীর তলদেশে মৎস্য রাজা হাতে আংটি নিয়ে বসে আছে। সে তার গুপ্তচর ব্যাংকে বলে, আমি যে মৎস্যকন্যাকে বিয়ে করতে চেয়েছিলাম সে কোথায় হারিয়ে গেল। ব্যাংক তাকে বলে, মহারাজ তার তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এটা শুনে রাজা অনেক রেগে যায়। সে সাথে সাথে তার শক্তি দিয়ে ব্যাংকটাকে নিজের মুখের মধ্যে টেনে নেয় আর তাকে আদেশ দেয়, নদী নালা খাল বিল সব জায়গায় খোঁজ লাগাও, যেখান থেকে পারো মৎস্যকন্যাকে খুঁজে নিয়ে আসো। এরপর আমরা ইভান নামের একটা ছেলেকে দেখতে পাই। সে বরফে ঢাকা নদীর উপরে একটা গর্ত করে মাছ ধরার চেষ্টা করছে। আর ঠিক তখনই তার গর্ত থেকে পানির বুদবুদ উঠতে শুরু করে। এটা দেখে ইভান ভয় পেয়ে পেছনে সরে আসে। আর তখনই বড় একটা বিস্ফোরণ হয়, পানি উপরের দিকে উঠে আসে আর সেই পানির সাথে একটা মাছ উড়ে এসে ইভানের বালতিতে গিয়ে পড়ে। যেটা দেখে ইভান অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, যাক, আজকে কষ্ট না করে খাবারের ব্যবস্থা হয়ে গেল। কথায় আছে না, রাখে আল্লাহ তো মারে কে। এরপর ইভান দৌড়ে ঘরে চলে আসে আর মাছটাকে রান্না করার জন্য চুলায় আগুন ধরাতে থাকে। ঠিক তখনই ওই মাছটা বালতি থেকে মুখ বের করে বলে, কিভাবে রান্না করতে চাও তুমি আমাকে। এটা শুনে ইভান ভয় পেয়ে যায়। একটু শান্ত হওয়ার পর ইভান জিজ্ঞেস করে, মাছ আবার কথাও বলতে পারে? তখন মাছটা ইভানকে বলে, আমি আরো অনেক কিছুই করতে পারি। যদি তুমি আমাকে আবার নদীতে ছেড়ে আসো তাহলে আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করব। ইভান খুশি হয়ে বলে, ঠিক আছে, আমি আমার ইচ্ছাগুলোর কথা ভেবে তোমাকে পরে জানাবো। এরপর ইভান হাসতে হাসতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর সে ভাবতে থাকে সে কি কি ইচ্ছার কথা মাছটাকে বলবে। হঠাৎ নিজের মনের ভিতরে চিন্তা করে সে বলে ওঠে, আমার তো মাঝে মাঝে এমনও ইচ্ছা হয় যে বিছানা থেকে না উঠেই সারা দুনিয়া ঘুরে বেড়াবো। আর ঠিক তখনই ঘটে অদ্ভুত একটা ঘটনা। হঠাৎ করেই ইভানের ঘরটা হাওয়ায় ভাসতে শুরু করে। ইভান দৌড়ে গিয়ে মাছের কাছে জানতে চায় এটা কি হচ্ছে। মাছটা ইভানকে বলে, তুমি তো এই ইচ্ছার কথাই বললে, তাই তোমার প্রথম ইচ্ছা পূরণ হচ্ছে। ইভান বলল, আমি তো এমনি বলেছিলাম। তারপর ইভান দৌড়ে গিয়ে আবার তার বিছানায় গিয়ে বসে পড়ে আর দেখতে দেখতে বিছানাটা ঘরের বাইরে বের হয়ে আসে। পুরো গাড়ির মতো চলতে শুরু করে ইভানের বিছানা। ইভান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এখন শীতকাল হয় সে বরফে জমে যাচ্ছিল। তখন তার মুখ থেকে আবার বের হয়ে যায়, ইস, যদি গরমকাল হতো, চারিদিকে সবুজ গাছপালা দেখা যেত, কত সুন্দর লাগতো সবকিছু। আর মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই চারিদিক থেকে বরফ কমতে শুরু করে আর সবুজ গাছপালা আর ঘাসে ভরে যায়। ইভান আসলে তখন একটা নদীর উপরে ছিল, তাই সে বুঝে ওঠার আগেই নদীর বরফ পানিতে পরিণত হয় আর সে পানিতে পড়ে যায়। তখন মাছটা তাকে বলে, তোমার দ্বিতীয় ইচ্ছাও পূরণ করা হলো, আর একটা ইচ্ছা বাকি আছে। ইভান মাছটাকে বালতিতে নিয়ে বাড়ির দিকে রওনা হয় আর বলতে থাকে, আমি কতই না বোকা, চাইলে তো অনেক বড় কিছু পেতে পারতাম। তখন মাছটা ইভানকে বলে, প্রত্যেকেই তার বুদ্ধি অনুযায়ী উইশ করে। তখন ইভান নিজে নিজে বলতে থাকে, হ্যাঁ, এই জন্যই হয়তো সবাই আমাকে বোকা বলে। আর তখনই ইভানের রাস্তা আটকে দেয় কিছু ডাকাতরা। তারা ইভানের কাছে যা আছে সবকিছু দিয়ে দিতে বলে, কিন্তু ইভানের কাছে তো কোনো টাকা পয়সা ছিল না। তাই ডাকাতের সর্দার তার কাছ থেকে মাছটাকে রেখে দেওয়ার চিন্তা করে, কিন্তু ইভান সুযোগ বুঝেই মাছটা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দৌড় দেয় আর নদীর পাড়ে এসে মাছটাকে আবার পানিতে ফেলে দেয়। এটা দেখে ডাকাতরা অনেক রেগে যায়, তাই ইভানকে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে একটা সুন্দরী মেয়ে আসে আর ইভানের দড়ি খুলে তাকে নিচে নামিয়ে আনে। ইভান মেয়েটার ঘাড়ে থাকা চকচকে মাছের চাদর দেখে বুঝতে পারে আসলে এটাই সেই জাদুর মাছ। ইভান মেয়েটার কাছে তার নাম জানতে চায়। মেয়েটা বলে, আমার নাম ইয়ানা। ইভান ইয়ানা সেই মাছের চাদরটা নিয়ে নেয় যাতে সে পালিয়ে যেতে না পারে। ইভান তখন ইয়ানাকে বলে, এখনো আমার একটা ইচ্ছা বাকি আছে, যা আমি সময় মতো চেয়ে নেব। ইয়ানা বলে, তাহলে এখন কি করতে চাও? ইভান উত্তরে বলে, আমি রুশের রাজা জারের মেয়েকে বিয়ে করতে চাই। ইয়ানা প্রশ্ন করে, তাহলে এটাই কি তোমার তৃতীয় ইচ্ছা? ইভান উত্তরে বলে, না, এর জন্য আমি নিজেই চেষ্টা করব, তুমি শুধু আমাকে সাহায্য করবে। ইয়ানা তখন ইভানের প্রস্তাবে রাজি হয়ে যায়। অন্যদিকে তখন এক ইংরেজ রাজদূত রাজা জারের মেয়ে ন্যান্সিকে বিয়ে করার মতলব নিয়ে তার মহলে প্রবেশ করে, কিন্তু রাজা ইংরেজদেরকে একদমই পছন্দ করত না। তাই সে বলে, ইংরেজরা শুধু লুটপাট করতেই আসে। তখন ইংরেজ রাজদূত রাজাকে বলে, না মহারাজ, আপনার ধারণা একদম ভুল। আমি তো আপনার জন্য এমন একটা যন্ত্র নিয়ে এসেছি যেটাতে আপনি কোনো মানুষ ছাড়াই মিউজিক শুনতে পারবেন। মূলত এই রাজদূতের উদ্দেশ্য ছিল রাজাকে পটিয়ে রাজকন্যাকে বিয়ে করা। তারপর সে ওই যন্ত্র দিয়ে রাজাকে মিউজিক শোনানোর জন্য তার কাছে নিয়ে আসে।
কিন্তু আসলে এই যন্ত্রের ভেতরে একটা মানুষ বসেছিল যে কিনা সিগন্যাল পেলেই ভেতর থেকে মিউজিক বাজানো শুরু করত। আর এই বিষয়গুলো দূর থেকে তখন দেখছিল ইভান আর ইয়ানা। ইভান ঠিক তখনই দৌড়ে রাজার কাছে চলে আসে আর বলে, মহারাজ, আমি আপনাকে এর থেকে ভালো একটা যন্ত্র এনে দিতে পারবো, যেটা দিয়ে আপনি যে কোনো সময় নিজের পছন্দ মতো মিউজিক শুনতে পারবেন। রাজা যার খুব খুশি হয়ে যায়। আসলে রাজা মনে মনে চাচ্ছিল কিভাবে নিজের মেয়েকে এই ইংরেজের হাত থেকে বাঁচানো যায়। তারপর রাজা বলে, তুমি যদি এমন কোনো যন্ত্র এনে দিতে পারো তাহলে তুমি যা চাইবে আমি সেটাই তোমাকে দিয়ে দেবো। তখন ইভান বলে, তাহলে আপনি কি আমাকে আপনার মেয়ে ন্যান্সির সাথে বিয়ে দেবেন? এটা শুনে ন্যান্সি আর রাজদূত দুজনেই চমকে যায়, কারণ ন্যান্সির উদ্দেশ্য ছিল সে একজন ইংরেজকে বিয়ে করবে, আর রাজদূতকে ন্যান্সির বেশ ভালোই পছন্দ হয়েছে। আর অন্যদিকে আমাদের বেচারা ইভান। কিন্তু রাজা তখন ইভানের প্রস্তাবে রাজি হয়ে যায়। ইভান বাইরে এসে খুশিতে নাচতে থাকে আর ইয়ানাকে সবকিছু খুলে বলে। ইয়ানা সবকিছু শুনে বলে, হ্যাঁ, এমন একটা যন্ত্র তো আছে ঠিকই, কিন্তু সেটা আনা অনেক কঠিন। ইভান ইয়ানাকে জিজ্ঞেস করে, কেন কঠিন কেন? ইয়ানা বলে, ওই যন্ত্রটা আছে একটা বিড়ালের কাছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সেই যন্ত্রটা আনতে গিয়ে জীবিত ফেরত আসতে পারেনি। ইভান আবারও জিজ্ঞেস করে, কিন্তু কেন? তখন ইয়ানা বলে, কারণ ওই বিড়াল সবাইকে এমন একটা মিউজিক শোনায়, যখন খুশির মিউজিক বাজায় তখন মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং খুশিতে নাচতে শুরু করে, আর তখন তাকে বিড়ালটা মেরে খেয়ে ফেলে। আবার যখন দুঃখের মিউজিক বানায় তখন মানুষ ইমোশনাল হয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর কান্না করতে করতে ঘুমিয়ে যায়, আর তখনও বিড়ালটা তাকে মেরে খেয়ে ফেলে। ইভান বলে, আমাকে তাও সেখানে নিয়ে যাও। এরপর তারা দুজন সেই পথ দিয়ে যেতে শুরু করে, কিন্তু একটা ভয়ানক কবরস্থানের সামনে এসে ইয়ানা বলে, এখান থেকে তোমাকে একাই যেতে হবে। ইভান একা একাই সেই কবরস্থানে যেতে শুরু করে, আর চারপাশে তাকিয়ে সে দেখে সেখানে অনেক মানুষের কবর আর খুব ভয়াবহ পরিবেশ, চারিদিকে মানুষের কঙ্কাল ছড়িয়ে আছে। ঠিক তখনই তার সামনে সেই ভয়ঙ্কর বিড়ালটা এসে হাজির হয়, আর সে বলে, তুমি এখানে কেন এসেছো? ইভান বলে, আমার এই বাদ্যযন্ত্রটা প্রয়োজন। বিড়াল তখন বলে, আমি তোমাকে এটা দিতে পারি, তবে একটা শর্তে, যদি তুমি আমার মিউজিক শোনো আর তারপরেও নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলেই আমি তোমাকে এই বাদ্যযন্ত্রটা দেব। ইভান তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন বিড়ালটা তাকে জিজ্ঞেস করে, তাহলে এবার বলো, তুমি কি কষ্টের মিউজিক শুনতে চাও নাকি খুশির? ইভান বলে, আমি কষ্টের মিউজিক শুনবো। তখন বিড়াল তার জাদুকরি বাদ্যযন্ত্র দিয়ে কষ্টের মিউজিক বাজাতে শুরু করে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে ইভান সেই মিউজিকের তালে তালে গান গাইতে শুরু করে। এটা দেখে বিড়ালটা অনেক অবাক হয়ে যায় আর সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এই মিউজিক শুনে কষ্ট পেলে না কেন? ইভান তখন বলে, এই গানটা আমার মা ছোটবেলা থেকে আমাকে শোনাতো, আর সে এখন এই পৃথিবীতে নেই, তাই গানটা শুনলেই আমার তার কথা মনে পড়ে যায়। এটা শুনে বিড়ালটারও মনে মায়া হয় আর সে তার কথা মতো ইভানকে বাদ্যযন্ত্রটা দিয়ে দেয়। যাওয়ার আগে বিড়াল ইভানকে বলে, তুমি এই যন্ত্রটা নিয়ে গেলে আমি তো না খেয়ে মরবো। তখন ইভান তার কাছে থাকা কিছু খাবার বিড়ালটাকে খেতে দেয়। বিড়াল খুশি হয়ে বলে, আমাকেও তোমার সাথে নিয়ে চলো, আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে থাকবো। তারপর ইভান বিড়ালটাকেও তার সাথে নিয়ে আসে। অন্যদিকে আমরা দেখি ইয়ানা তখন একটা নদীর পাড়ে বসে ইভানের জন্য অপেক্ষা করছিল, আর তখনই মৎস্যরাজার সেই গুপ্তচর ব্যাঙ এসে ইয়ানাকে বলে, তুমি এখনই চলো আমার সাথে, মৎস্যরাজা তোমাকে বিয়ে করবে বলে অপেক্ষা করছে। ইয়ানা রেগে গিয়ে ব্যাঙটাকে বলে, আমি মৎস্যরাজাকে বিয়ে করব না, তাকে আমার ভালো লাগে না। এমন সময় পেছন থেকে ইভান চলে আসে আর তাদের সব কথা শুনে ফেলে। রাস্তায় চলতে চলতে ইভান ইয়ানাকে বলে, তুমি মৎস্যরাজাকে বিয়ে করতে চাও না কেন? ইয়ানা তখন বলে, কারণ আমি তাকে ভালোবাসি না। এটা বলতে বলতে তারা মহলের দিকে চলে আসে। অন্যদিকে দেখা যায় ইংরেজ সেই রাজদূত আবারও নিজের চেহারা পাল্টে ইতালির রাজপুত্র সেজে মহলে এসেছে, যাতে এবার সে রাজাকে রাজকন্যার সাথে বিয়ে দিতে রাজি করাতে পারে। রাজকুমারী তাকে দূর থেকে দেখেই চিনে ফেলে আর খুশি হয়ে যায়। ইংরেজ রাজদূত ঠিক যখনই রাজার কাছে রাজকুমারীর বিয়ের কথা বলতে যাবে, চট করে ইভান সেখানে ঢুকে পড়ে আর বিড়ালকে বলে সেখানে খুশির বাজনা বাজাতে। আর এই মিউজিক শুনে কেউই নিজেকে কন্ট্রোল করতে পারে না, সবাই নাচানাচি শুরু করে দেয়। তারপর ইভানের কথা মতো বিড়াল মিউজিক বাজানো বন্ধ করে দেয়। তখন রাজা অনেক খুশি হয়ে যায় আর ইভানের প্রশংসা করতে থাকে, আর ইভান ন্যান্সিকে বিয়ে করার কথা স্মরণ করিয়ে দেয়। রাজা তাতেও রাজি হয়ে যায়, কিন্তু ন্যান্সি কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ সে শুধু ইংরেজ রাজদূতকেই বিয়ে করতে চায়। তাই রাজকুমারী ইভানকে বলে, তুমি এমন কিছু একটা করো যাতে এটা প্রমাণ হয় যে তুমি শুধু আমাকেই ভালোবাসো। ইভান অনেক বোকা আর সহজ সরল, তা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন, তাই সে ন্যান্সির চালাকি ধরতে পারে না। রাজকুমারীর কথায় সে রাজি হয়ে যায়। ন্যান্সি চাচ্ছিল ইভানকে বিপদে ফেলতে আর এমন কঠিন কাজ দিতে যাতে সে কখনো ফিরে না আসে, তাই সে বলে, আমি আগামীকাল তোমাকে সেই কাজের কথা বলবো। ইভান তাতেও রাজি হয়ে যায়। তারপর ন্যান্সি রাজমহলের স্টোর রুমে যায় আর সেখানে জাদু দিয়ে তার মায়ের দুষ্টু আত্মাকে ডেকে নিয়ে আসে, আর মায়ের কাছে সবকিছু খুলে বলার পর তার মা তাকে একটা কুবুদ্ধি দেয়, আর সেই বুদ্ধি শুনে রাজকুমারীর কথা মতো রাজদূত একটা মেশিন নিয়ে আসে, যেটা কিনা নিজে নিজেই খাবার তৈরি করতে পারে। আসলে এটার ভিতরে
রাজদূত একজন লোককে বসিয়ে রেখেছিল, যে কিনা ওপর থেকে কোনো ফল দিলে সেটা কেটে দিত, আবার জুসও বানিয়ে দিত। রাজা মেশিনটাকে দেখে অবাক হয়ে যায়। তখন ন্যান্সি রাজাকে বলে, ইভান কি আমার জন্য এমন কিছু এনে দিতে পারবে যাতে অটোমেটিক খাবার প্রস্তুত হয়ে যায়? রাজা বলে, আমিও এমন একটা চাদরের কথা শুনেছি, তবে সেটা সত্যি কিনা আমি দেখিনি। ইভান তখন রাজার আদেশ মতো ইয়ানাকে সাথে নিয়ে রওনা হয়ে যায়। ইয়ানা বলে, এমন এক চাদর রন আর জন নামের দুই ভাইয়ের কাছে আছে, যারা অনেক দূরে পাহাড়ে বসবাস করে। তাদের যেহেতু কষ্ট ছাড়াই খাবারের ব্যবস্থা হয়ে যায়, তাই তারা অনেক অলস হয়ে গেছে, খেতে খেতে অনেক মোটা হয়ে গেছে, আর তারা এখন চলাচলও করতে পারে না। রাস্তায় যেতে যেতে ইভান আর ইয়ানা এক বৃদ্ধ দম্পতির বাড়িতে বিশ্রাম নেয়। সেখানে তাদের মধ্যে ভালোবাসা দেখে ইয়ানা বলে, ভালোবাসা হচ্ছে সুই সুতোর মতো, একটা ছাড়া অন্যটি অচল, যেমনটা ওই দুই বৃদ্ধ বৃদ্ধার মধ্যে দেখা যাচ্ছে। কথা বলতে বলতে তারা পাহাড়ের সেই জায়গায় এসে পৌঁছে যায় যেখানে ওই বিশাল আকৃতির মোটা দুই ভাই বসেছিল। তারা জাদুর চাদরের কাছে ভরপুর খাবার চায়, আর চোখের পলকেই সব খাবার এসে চাদরটার উপর ভরে যায়, আর দুই ভাই পেট ভরে খাবার খায়। পাহাড়ের ওপর আড়াল থেকে দাঁড়িয়ে ইভান আর ইয়ানা এই সব কিছু দেখছিল। তারপর যখন এই দুই ভাই খেতে খেতে হাঁপিয়ে যায়, তখন ইভান তাদের কাছে গিয়ে জাদুর চাদর চায়। তখন রন তার মাথায় একটা নারিকেল মেরে ইভানকে অজ্ঞান করে ফেলে। তখন ইয়ানা রন আর জনের সামনে আসে আর তাদেরকে বলে, তোমরা দয়া করে পানিতে নিজের চেহারা দেখো। ইয়ানার কথা মতো পানিতে নিজেদের চেহারা দেখে দুই ভাই হয়রান হয়ে যায়, কারণ তারাও বুঝতে পারেনি যে তাদের চেহারা এতটা বাজে হয়ে গেছে। তখন তারা ইয়ানার কাছে জানতে চায় কিভাবে তারা আগের মতো হয়ে যেতে পারবে। তখন ইয়ানা তাদেরকে বলে, আগেই তোমাদেরকে এই জাদুর খাবারের চাদর থেকে মুক্তি পেতে হবে, আর তারপরে সাধারণ মানুষের মতো কাজ করে খাবার জোগাড় করতে হবে। তখন রন আর জন দুজনেই বলে, তাহলে তুমি এই চাদরটা নিয়ে যাও। তখন ইভানা সেই চাদরটাকে নিয়ে ইভানকে টানতে টানতে সেখান থেকে সরে আসে। ইভানের জ্ঞান ফিরলে ইয়ানা আর ইভান একটা ফুলের বাগানের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। ইভান সেখান থেকে রাজকুমারীকে দেওয়ার জন্য কিছু ফুল সংগ্রহ করতে থাকে। ইয়ানা তখন ইভানকে বলে, তুমি কি আসলেই বুঝতে পারছো না? রাজকুমারী তোমাকে ভালোবাসে না, সে তোমাকে বিয়ে করতে চায় না, আর এজন্যই সে তোমাকে এত কঠিন কঠিন কাজ দিচ্ছে, যাতে তুমি আর কখনো ফিরে না আসো। ইভান সেই কথাগুলো কানেই নেয় না, বরং ইভানার হাত ধরে ফুল নিয়ে বলে, আমি এভাবেই রাজকুমারীকে ফুলগুলো দিয়ে প্রপোজ করব। ইয়ানা তখন ইভানের চোখের সরলতা দেখে প্রেমে পড়ে যায়। তারপর ইভান যখন শহরে ফিরে আসে আর পুরো রাজ্যের লোক তাকে মাথায় নিয়ে নাচতে শুরু করে। এটা দেখে রাজা ন্যান্সিকে বলে, দেখো ইভান এখন পুরো শহরের হিরো। এটা দেখে রাজকুমারী ভীষণ ক্ষেপে যায় এবং আবারও স্টোর রুমে গিয়ে তার মায়ের সেই দুষ্ট আত্মাকে ডেকে বলে, তুমি যে বুদ্ধি দিয়েছিলে তাতে তো কোনো কাজই হলো না, এবার বলো আমি কি করব। এবার তার মা তাকে আরো কঠিন একটা কাজ দেয়। ন্যান্সি পরের দিন রাজদরবারে সবার সামনে বলে, আমি ইভানকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তার জন্য ইভানকে আমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসতে হবে। আসলে ন্যান্সির মা অনেক আগেই মারা গেছে, আর সে এখন মৃত্যুর পরের অন্ধকার জগতে থাকে, আর সেখানে জীবিত যাওয়া কিংবা সেখান থেকে জীবিত ফিরে আসা একেবারেই অসম্ভব। এটা শুনে রাজার আর বুঝতে বাকি থাকে না যে তার মেয়ে মূলত ইভানকে বিয়ে করতে চায় না। এ কথা শোনার পর সবাই অনেকটা গম্ভীর হয়ে যায়, আর তখনই সবাইকে চমকে দিয়ে ইভান বলে ওঠে, আমি এই শর্তেও রাজি আছি। আর এবার ইভান ইয়ানার কাছে সেই জায়গা সম্পর্কে জানতে চায়। ইয়ানা তাকে বলে, অন্ধকার জগতে যাওয়া আর মৃত্যুবরণ করা একই কথা, সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। এটা শুনে ইয়ান সিদ্ধান্ত নেয় সেখানে যাওয়ার আগে সে তার অন্ধ বাবার সাথে শেষবারের মতো দেখা করে আসবে। কিন্তু ইভান প্রথমেই তার বাবার কাছে নিজে না গিয়ে ইয়ানাকে পাঠায়। ইভানের বাবা ইয়ানার কাছে ছেলের ব্যাপারে জানতে পেরে বলে, আমি অনেকদিন হলো নিজের ছেলের আওয়াজ শুনিনি, আর আমি অন্ধ বলে তাকে খুঁজতে যেতেও পারছি না। একা একা এখানে লোহার কাজ করি। ছেলেটাকে ভালো কিছু দিতে পারেনি, তাই হয়তো অভিমান করে চলে গেছে। এটা শুনে ইভান দূর থেকে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে বুঝতে পারে তার বাবাকে একা রেখে এভাবে মোটেও চলে যাওয়া উচিত হয়নি। সে তার বাবার কাছে এসে ক্ষমা চায়, আর এরপর তাকে সবকিছু খুলে বলে, আর তাকে এটাও জানায় যে সে এখন মৃত্যুর পরের জীবনে যাচ্ছে। তাই তার কাছে দোয়া চেয়ে ইভান সেখান থেকে বের হয়ে আসে। এরপর তার বাড়ি থেকে অনেক দূরে এসে ইভান ইয়ানাকে বলে, আমার শেষ ইচ্ছা আমার বাবার চোখটা যেন ভালো হয়ে যায়, আর সাথে সাথে ইয়ানা তার বাবার চোখটা ভালো করে দেয়। এরপর তারা দুজন আবারও সেই অন্ধকার দুনিয়ার দিকে এগোতে শুরু করে, আর মাঝপথেই তাদের সামনে এক বিশাল কালো নদী পড়ে। অন্ধকার দুনিয়ায় যেতে হলে তাদেরকে এই নদী পার করতে হবে। তখন ইভান ইয়ানার সেই চকচকে মাছের স্কার্ফটা ফিরিয়ে দেয় আর বলে, তুমি আমার 3টা ইচ্ছাই পূরণ করেছো, তাই তুমি এখন থেকে মুক্ত। তোমাকে আমি আর কষ্ট দিতে চাই না, তাই তুমি যদি চাও তাহলে চলে যেতে পারো। কিন্তু ইয়ানা বলে, তুমি এখনো বুঝলে না, আমরা দুইজন সুই সুতোর মতো, তাই তোমার সব বিপদেই আমি তোমার পাশে থাকি। তুমি তোমার উদ্দেশ্যে সফল হও, তারপর আমি এমনি চলে যাব। আর বোকা ইভান
ইভান ইয়ানার এই ভালোবাসা বুঝতে পারছিল না, তাই ইয়ানাও পরিষ্কার করে তার কাছে কিছু প্রকাশ করছিল না। এরপর দুজনেই নৌকা নিয়ে রওনা দেয়, আর দেখতে দেখতেই তারা সেই ভয়ঙ্কর দুনিয়ার কাছে পৌঁছে যায়। তারা যখন ওই দুনিয়ায় পৌঁছায় তখন সেখানে অন্ধকার দুনিয়ার বাদশা এসে হাজির হয়, আর সে ইভানকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে আসলে। পেছন থেকে ইয়ানা উত্তর দেয় ও আমার সাথে এসেছে বাবা। এটা শুনে ইভান চমকে যায়। বাদশা তখন বলে হ্যাঁ ঠিকই শুনেছো, এটা আমার মেয়ে। ইয়ানা বলে যেদিন থেকে আপনি আমাকে মাছ বানিয়ে রেখেছেন সেদিন থেকে আপনার আর আমার কোনো সম্পর্ক নেই। ইয়ানার বাবা বলে তোমার ভালোর জন্যই আমি এই কাজ করেছি, যাতে তুমি দুনিয়া থেকে বাস্তবতা শিখে আসতে পারো। ইয়ানা তখন তার বাবাকে বলে আমরা এখানে রানীর আত্মার সাথে কথা বলতে এসেছি। ইয়ানার বাবা তাদেরকে জানায় রানী আসলে অনেক খারাপ মানুষ ছিল, আর সেই কারণে সে দুনিয়ার সাজা এখানে পাচ্ছে। সে আসলে রাজাকে হত্যা করে তার সমস্ত রাজ্য নিজের করে নিতে চেয়েছিল, আর সেই শাস্তি হিসেবে অনন্তকালে সে কোনো খাবার পায় না। তারপর বাদশা রানীর আত্মাকে সেখানে ডেকে নিয়ে আসে, আর ইভান তখন রানীর কাছে তার মেয়ের সাথে বিয়ে হওয়ার জন্য অনুমতি চায়, কিন্তু রানী তাকে অনুমতি দেয় না। তখন ইয়ানা তার বাবাকে বলে বাবা আপনি কিছু করুন। তখন অন্ধকার দুনিয়ার বাদশা কিছু খাবার এনে রানীর সামনে লোভ দেখায়, আর তাকে বলে যদি তুমি অনন্তকালের জন্য খাবার না পাওয়ার এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই অনুমতি দিতে হবে। রানী তো এমনিতেই লোভী ছিল, তাই সে খাবারের লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যায়। এরপর পরবর্তী সিনে দেখা যায় রাজা ন্যান্সিকে নিয়ে খাবার খাচ্ছিল, আর ঠিক তখনই একটি স্টিলের থালার মধ্যে রানীর চেহারা ভেসে ওঠে, এবং সেখানে রানী বলতে থাকে যে আমি এই বিয়ের জন্য অনুমতি দিচ্ছি। এটা দেখে রাজা অনেক খুশি হলেও ন্যান্সি আরো রেগে যায়। ন্যান্সি অনেক অবাক হয়ে যায় এটা ভেবে যে ইভান কিভাবে এই ভয়ঙ্কর কাজগুলো একাই করে যাচ্ছে। ন্যান্সি রাগ হয়ে স্টোর রুমে চলে আসে, আর তার মায়ের আত্মাকে আবারও ডাকে, আর সেখানে সে তার মায়ের আত্মার সাথে রাগ দেখাতে শুরু করে। তখন ন্যান্সির মা সামনে এসে বলে আমি অনেকটা বাধ্য হয়েই তাকে অনুমতি দিয়েছি, তবে সেখানে ইভান একা ছিল না, তার সাথে আরো একটা জাদুকরী মেয়ে ছিল। আর তুমি তো জানোই আমাদের রাজ্যে জাদু ব্যবহার করার শাস্তি একটাই, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। অন্যদিকে অন্ধকার দুনিয়া থেকে ইভান ইয়ানাকে নিয়ে ফিরে আসে, কিন্তু এই দুনিয়ায় যে জীবিত ফিরে আসার একটা শর্ত ছিল, আর সেটা হচ্ছে যদি জীবিত কোনো মানুষ এই দুনিয়ায় এসে আবার ফেরত যায় তাহলে তার সব স্মৃতি মুছে যাবে। আর তাই ইভান আর ইয়ানা যখন ফিরে আসে ইভানের মস্তিষ্কে থাকা ইয়ানাকে নিয়ে সব স্মৃতি মুছে যায়। যখন আসল দুনিয়ায় ফিরে আসে তখন ইভান ইয়ানাকে জিজ্ঞেস করে তুমি কে। উত্তরে ইয়ানা বলে আমি একজন নৌকা চালক। ইভান দৌড়ে ন্যান্সির কাছে চলে যায়, কিন্তু সেখানে যেতে যেতে ইভানের বারবার মনে হচ্ছিল সে কিছু একটা ভুলে যাচ্ছে। সে ন্যান্সির কাছে এসে বলে আমি তোমার দেওয়া সব শর্ত পূরণ করেছি, কিন্তু আমি এখন তোমাকে বিয়ে করতে চাই না। আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু কাকে ভালোবাসি সেটা ঠিক মনে করতে পারছি না। তখন ন্যান্সি ইভানকে প্রশ্ন করে যে তুমি এই সব কাজ কি একা করেছো? ইভান বলে না, কেউ একজন আমাকে প্রত্যেকবার জাদুর মাধ্যমে সাহায্য করেছে, কিন্তু আমি মনে করতে পারছি না যে সে কে। এটা শোনার সাথে সাথে ন্যান্সি তার গার্ডদেরকে বলে তোমরা শুনলে তো, ইভান এই সবকিছু জাদুর সাহায্য নিয়ে করেছে। আর তাই গার্ডরা তখনই তাকে ধরে ফেলে। এটা দেখে ইভানও অনেকটা অবাক হয়ে যায়, যার জন্য সে এত কষ্ট করলো সে কিনা তাকে এইভাবে গ্রেফতার করিয়ে দিচ্ছে। পরের দিন দেখা যায় ইভানকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চোখে কালো কাপড় বেঁধে সবার সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যদিও রাজা এটা চাচ্ছিল না, কিন্তু রাজা তার রাজ্যের নিয়মের বাইরেও যেতে পারছে না। ইভানকে সবার সামনে গুলি করে মারার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু গুলি চালানোর আগেই ইয়ানা সেখানে চলে আসে আর বলে থামো তোমরা। ইয়ানা তখন ন্যান্সিকে তার সেই চকচকে স্কার্ফটা দেয় এবং বলে আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকতে রাজি আছি, এবং আমি তোমার যে কোনো 3টা ইচ্ছা পূরণ করতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে তোমাকে অবশ্যই ইভানকে ছেড়ে দিতে হবে। এটা শুনে ন্যান্সি তখন খুশি হয়ে যায় আর ইভানের মৃত্যুদণ্ড স্থগিত করে দেয়। ন্যান্সি প্রথমে নিজের পিতাকে বন্দী করে নিজে রানী হয়ে যায় এবং ইয়ানাকে বলে আমি চাই ইংল্যান্ডের রাজপুত্র আমাকে বিয়ের প্রস্তাব পাঠাক। দেখতে দেখতেই ইংল্যান্ডের রাজপুত্রের বিয়ের প্রস্তাব নিয়ে সৈন্যরা চলে আসে, আর সেখানে তখন ইংল্যান্ডের সে রাজদূত ছিল। সে ন্যান্সিকে বলে তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে তাই না, তাহলে ইংল্যান্ডের রাজপুত্রকে কেন? ন্যান্সি উত্তরে বলে যেখানে আমি ইংল্যান্ডের রাজাকে পাচ্ছি সেখানে তোমাকে কেন বিয়ে করতে যাব। এটা বলে তাকেও বন্দী করার নির্দেশ দেয়। অন্যদিকে ছাড়া পাওয়ার পর ইভান চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর সেই সব জায়গাগুলোতে যাচ্ছিল যেখানে সে একসময় ইয়ানার সাথে গিয়েছিল, কিন্তু তবুও সে কোনো কিছুই মনে করতে পারছিল না। তারপর রাতের বেলায় ইভান যখন তার বাবার কাছে আসে সেখানে রন ও জনও ছিল, কিন্তু তারা এখন আর আগের মতো মোটা নেই। পরিশ্রমের কারণে তারা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে।
ইভানের বাবা তাকে বলে, তুমি আগে যখন আমার কাছে এসেছিলে তখন তোমার সাথে ইয়ানা নামের একটা মেয়ে ছিল। হঠাৎ করেই ইভানের চোখ যায় রন এবং জনের হাতে থাকা একটা সুই সুতোর দিকে, আর সাথে সাথেই সুই সুতার কথা তার মনে পড়ে যায়, আর সেই সাথে ইয়ানার সাথে কাটানো তার সব স্মৃতি ফিরে আসে। তারপর ইভান তার বাবার সাথে রন আর জনকে নিয়ে ইয়ানাকে মুক্ত করতে রাজপ্রাসাদে আক্রমণ করে। মনে আছে ইভানের সেই খাটের কথা? হ্যাঁ, সেটা দিয়েই সে রাজপ্রাসাদের গেট ভেঙে দেয়। আর সেখানে এসেই ইভান ইয়ানাকে বলে, আমি তোমার ভালোবাসা আগে বুঝতে পারিনি, এখন বুঝেছি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তখন সেখানে ন্যান্সি চলে আসে আর সে বলে, ইয়ানা এখন আমার গোলাম, তুমি তাকে কোথাও নিয়ে যেতে পারবে না। তখন ইভান বলে, যদি ইয়ানাকে নিয়ে যেতে না দাও তাহলে তোমার সব সৈন্যদেরকে আমি মেরে ফেলবো। পরিস্থিতি খারাপ দেখে লোভী ন্যান্সি ইয়ানাকে বলে, তাহলে তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও, আমাকেও তোমার মতো জাদুর মাছ বানিয়ে দাও, যাতে আমারও অনেক ক্ষমতা থাকে আর আমি আমার নিজের ইচ্ছাগুলো নিজেই পূরণ করতে পারি। আর ইচ্ছা প্রকাশ করার সাথে সাথে ইয়ানা ন্যান্সিকে জাদুর মাছ বানিয়ে দেয়। তারপর আবারও যখন সে মানুষ হতে চায় তখন আর মানুষ হতে পারছিল না। তখন ইয়ানা বলে, জাদুর মাছ শুধুমাত্র মানুষের ইচ্ছাই পূরণ করতে পারে, সে নিজের জন্য কিছুই করতে পারে না। আর তাই তুমি তখনই মানুষ হতে পারবে যখন কেউ তোমার জন্য সেটা চাবে। আর তখনই সেখানে কুয়া থেকে মৎস্য রাজা বেরিয়ে আসে আর ন্যান্সিকে ইয়ানা ভেবে তার সাথে করে নিয়ে চলে যায়। ন্যান্সির হাত থেকে মুক্তি পেয়ে সবাই অনেক খুশি হয় আর তারা এবার রাজাকেও মুক্ত করে। এরপর সবাই মিলে রাজাকে মুক্ত করে আবার তার সিংহাসন ফিরিয়ে দেয়। রাজা ইয়ানার সাথে ইভানের বিয়ে দিয়ে দেয় আর এখানেই এই গল্পের সমাপ্তি হয়। তবে গল্পটা শেষ হয়ে গেলেও থেকে যায় অনুভূতি। এই গল্পের ইভানের মতো আমাদের অনেকের সামনেই জীবন যখন সত্যিকারের ভালোবাসা নিয়ে এসে দাঁড়ায়, আমরা সেটা চিনতে না পেরে মরীচিকার পেছনে ছুটে চলি, আর যখন অন্য দুনিয়ায় যাওয়ার সময় ঘনিয়ে আসে তখন জীবন নিয়ে আফসোস করি। ইভানের মতো বোকা ছেলেটাও যদি সত্যিকারের ভালোবাসা চিনতে পারে তাহলে আশা করি আপনিও পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো গল্পে। আর হ্যাঁ, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।